সকল শ্রোতা বন্ধুদের আজকের গল্প পাঠের আসরে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য রয়েছে অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি গল্প। গল্পের নাম নূরবানু। তাহলে শুরু করা যাক। কুরমান হাটে কাচের চুড়ি কিনতে গিয়েছে। মেজাজ খুব খারাপ, গা এখনো কসকস করছে। তবুও এ দোকান থেকে ও দোকানে সে ঘোরাঘুরি করছে। সোনালি কিনবে না বেগুনি কিনবে চট করে ঠাউর করতে পারছে না। অন্যদিন হাটে এসে তামাক কিনত, লঙ্কা পেঁয়াজ কিনত, তিতো পুটি বা ঘুষো চিংড়ি কিনত। কিন্তু আজ তাকে কাচের চুড়ি কিনতে হচ্ছে চুলের ফিতে। চুড়ির 3.25 আঙুল জোখা। চুড়ির মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে দেখে কুরমান। জোখা মেলে তো রং পছন্দ হয় না, রং মনে ধরে তো জোখায় গরমিল। নূরবানুর কাচের চুড়ি সে আজ ভেঙে দিয়ে এসেছে। ফিতে ধরে টানতে গিয়ে খুলে দিয়েছে চুলের খোপা। চোট জখম লেগেছে হয়তো এখানে ওখানে। জমি জায়গা তার নেই, কর কবুলত নেই। বর্ষায় চাষ করে কুরমান, তাও লাঙল কিনে আনতে হয় পরের থেকে। ধান যাও হয়েছিল গত শন, পাখিতে খেয়ে নিয়েছে ইঁদুরে। এবছর গাছ হয়েছে তো শেষ হয়নি, ডোবা জমি, নোনা কাটে না ভালো করে। যা ধান হয়েছে দলা মলা করে মনিবের খাস খামারে তুলে দিয়ে আসতে হবে। সে পাবে মোটে 3 ভাগের 1 ভাগ। বড় দুর্বল অবস্থা তাদের, না আছে থান না আছে থিতো। তাই কুরমানের একার খাটনিতে চলে না, নূরবানুকেও কাজ করতে হয়। নূরবানু মনিবের বাড়িতে ধান ভাঙে, পাট কুটোয়, কাঁথা কাপড় কাচে, জল টানে, আর মনিব গিন্নির খেসমত করে। চুল বাছে, গা ঘোটে, তেল মাখে, এইসব। ভালো মন্দ খেতেও পায় মাঝে মাঝে। দরমা পায় 4 টাকা, কিন্তু শান্তি নেই। মনিব উকিলদ্দি দফাদার, নূরবানুকে অন্যায় চোখে দেখেছে। প্রথম দিনেই নালিশ করেছিল নূরবানু, মনিব আমায় অন্যায় চোখে দেখে। কেন, কি করে? খুক খুক করে কাশে, বাঁকা চোখে তাকায় আর আমোদ সামোদ করে কথা কয়। তুই ওর ধারে কাছে যাস না কোনোদিন? না, আমি ঘোমটা টেনে চলে যাই দূর দিয়ে। কিন্তু দফাদার তাতে ক্ষান্ত হয়নি। একদিন নূরবানুর হাত চেপে ধরল। সেদিনও কাঁদতে কাঁদতে নূরবানু বললে, হাত ছাড়িয়ে নেবার সময়ে খামচে দিয়েছে। রাগে শরীরের রগগুলো টান হয়ে উঠল কুরমানের। বললে, তুই সামনে গেছিলি কেন? কে বললে? যাইনি তো সামনে। সামনে যাসনি তো হাত চেপে ধরে কি করে? আমি ছিলাম ঢেকি ঘরে, ও ঘরে ঢুকে বলল, বীজ আছে ককাটি? আমি পালিয়ে যাচ্ছি 5 দুয়ার দিয়ে, ও খপ করে আমার হাত চেড়ে ধরল। তবু সেদিনও সে মারেনি নূরবানুকে, নিজের অদৃষ্টকেই দোষ দিয়েছিল। আশ্চর্য, গরিবের বউয়ের কি একটু ছুড়ো তো থাকতে পারবে না? গরিব বলে স্ত্রীর বেলায়ও কি তাদের অনুভব আর উপভোগের মাত্রাটা নামিয়ে আনতে হবে? খবরদার, সামনে যাবি না ওর। ওরা জোরমন্ত লোক, থানা পুলিশ সব ওদের ছ্যাঁতে। ওদের অনেক দূর দিয়ে আমাদের হাঁটা চলা, কাজ কাম সেরে ঝপ করে চলে আসবি। কিন্তু আজ ওর হাত ভরা কাঁচের চুড়ি, ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে বিনুনি পাকানো। হাসিতে ভেসে যাচ্ছিল নূরবানু। কুরমানের মুখের চেহারা দেখে ঝিম মেরে গেল। এসব কোত্থেকে? মুনিব গিন্নি দিয়েছে।
কিন্তু জিজ্ঞেস করি পয়সাটা কার? এ সাজানোর পেছনে কার চোখের সায় রয়েছে লুকিয়ে? আজ কাচের চুড়ি, কাল আংটি চুংটি। নোনা জমি এমনি করেই আস্তে আস্তে মিঠন করে তুলবে। হাত ধরেছিল, ধরবে এবার গলা জড়িয়ে। খুলে ফেল শিগগিরি, গর্জে উঠল কুরমান। সাজবার ভারী শখ নূরবানুর। একটু সে হয়তো টাল মাটাল করেছিল। কুরমান হাত ধরে হ্যাঁচকা টান মারল। পটপট করে ভেঙে গেল কতগুলি। হ্যাঁচকা টান মারল খোপায়। একটা কুণ্ডলি পাকানো সাপ কিলবিল করে উঠল। ডুকরে কেঁদে উঠল নূরবানু। চুরির ধারে জায়গায় জায়গায় হাত কেটে গিয়েছে। চামড়া ছিঁড়ে বেরিয়ে এসেছে রক্ত। ঘরের পুরুষের এমন দুর্দান্ত চেহারা দেখেনি সে আর কোনোদিন। বাবা, ভয় করে। দরকার নেই তার চুরি খাড়ুতে। কিষানের বউ সে, ঠুটো পাথর হয়ে থাকবে, স্বাদ আমোদে তার দরকার কি? কিন্তু এ কি, হাটের থেকে তার জন্য চুড়ি নিয়ে এসেছে কুরমান। লঙ্কা, পেঁয়াজ, তামাক টিকে না এনে চুড়ি এনেছে। লজ্জায় গলে যেতে লাগলো নূরবানু। 5 আঙুলের মুখ একসঙ্গে ছুচালো করে চেপে ধরল কুরমান। টিপে টিপে আস্তে আস্তে চুড়ি পরিয়ে দেয়। হঠাৎ রাগে মাথা ঘুরে গিয়েছিল তার। নইলে এমন যার তুকতুকে হাত, তার গায়ে সে কি কখনো হাত তোলে? তুমি কেন মিছিমিছি বাজে খরচ করতে গেলে? এদিকে তোমার একটা ভালো গামছা নেই, লুঙ্গিটাও ছিঁড়ে গেছে। যাক সব ছিঁড়ে ফিরে, তুই শুধু একটিবার হাস আমার মুখের দিকে চেয়ে। পিঠের চুলগুলি খোলা পড়ে আছে ভুর করে। তোর চুল বাঁধা দেখিনি কোনোদিন। আজ শুধু দেখে না কুরমান, শোনেও। শোনে চুল বাঁধার সঙ্গে সঙ্গে চুরির ঠুন ঠুন শব্দ। উকিলদ্দির বাড়িতে তবু না গেলেই নয় নূরবানুর। 4টে টাকা কি কম? কম কি একবেলার খোরাকি? ধান পান যদি পায় ভবিষ্যৎ, তাকে অগ্রাহ্য করবার? কিন্তু সেদিন নূরবানু উকিলদ্দির বাড়ি থেকে নতুন শাড়ি পরে এলো, ফলসা রঙের শাড়ি। নূরবানুর বর্ণ যেন ফুটে বেরুচ্ছে। এ শাড়ি এলো কোত্থেকে? বর্ষার মুখের মতো চোখা হয়ে উঠল কুরমান। আজ যে ঈদ, খেয়াল নেই তোমার? ঈদের দিনে মুনিব গিনি দিয়েছে শাড়িখানা। ঈদের দিন হলেও নরম পড়ল না কুরমান। ফিরনি পায়েসের ছিটে ফোটাও নেই। নতুন একখানা গামছা হয় না। ঈদ আর কোথায়? না, নরম পড়ল না কুরমান। শাড়ির প্রত্যেকটি সুতোয় দেখতে পাচ্ছে সে উকিলদ্দির ঘোলা চোখ, ঘষা জিভ। ফাই ফাই করে সে শাড়িটা ছিঁড়ে ফেলল। এবার আর সে হাটে গেল না পাল্টা শাড়ি কিনে আনতে। পয়সা নেই আর ইচ্ছেও নেই। খুদ্দুর চাষা, তার বউয়ের আবার সাইবানি হবার শখ কেন? চটমুড়ি দিয়ে থাকতে পারে না সে ঘরের কোণে? সত্যি এত সাজ তার পক্ষে অসাজন্ত ছিল? বুঝতে দেরি হয় না নূরবানুর। কিন্তু তখন কি সে বুঝতে পেরেছে শাড়ির ভাঁজে ভাঁজে সাপ রয়েছে লুকিয়ে, গা বেয়ে বেয়ে শেষকালে বুকের মধ্যে ছোবল মারবে? নূরবানু তার কালো ফুলের ছাপ মারা কালো শাড়ি পরে এবার। আর রাতের এ নিরিবিলি শান্তির মতোই এ শাড়িখানা। তাই ঘুমের স্রোতে স্বচ্ছন্দে চলে আসতে পারে সে স্বামীর স্পর্শের ঘেরের মধ্যে। ফলসা রঙের শাড়িটার জন্যে এতটুকুও কষ্ট নেই তার। কুরমান এবার কাঁচ থেকে ছাড়িয়ে আনলো নূরবানুকে, নিয়ে এলো পর্দার হেফাজতে। উপাসে দিয়ে আসে কাটবে, তবু পাপের পথের পাশ দিয়ে হাঁটবে না। দারিদ্র লাগুক গায়ে, তবু অধর্ম যেন না লাগে। অদিন এলেও যেন অমানুষ বনে না যায়।
কিন্তু উকিলতি ছিনে যোগ। বয়স হয়েছে কিন্তু বিবেচনা তার নেই। মাঠে গিয়েছে কুরমান। লক্ষ্মীবিলাস ধান কাটবার দিন এখন। পা টিপে টিপে দুপুরবেলা উকিলতি এসে হাজির। কানের জন্য ঝুমকো, পায়ের জন্যে পঞ্চম, গলার জন্যে দানা কবজ নিয়ে এসেছে গড়িয়ে। কই গো বিবিজান, দেখো এসে কি এনেছি। বেরিয়ে আসতেই নূরবানুর চক্ষু স্থির। রূপোর জেওর দেখে নয়, চোখের ওপরে বাঘ দেখে। অনেক ভয় ডর নূরবানুর। 1 নম্বর মালেক, 2 নম্বর মুনিব, 3 নম্বর দফাদার, 4 নম্বর একটা মাংস খেকো জানোয়ার। চলে যান এখান থেকে, চোখে মুখে আঁচ ফুটিয়ে ঝাপসা গলায় বলে নূরবানু। তোমার জন্যে লবেজান হয়ে এসেছি, এই দেখো জেওর এনেছি গড়িয়ে। দরকার নেই আমার, আপনি চলে যান এখান থেকে, নইলে শোর তুলবো এক্ষুনি। কিন্তু শোর তোলবার আগেই কুরমান এসে হাজির। রোদে সে তেতে পুড়ে এসেছে, চোখে ঘোলা পড়েছে বোধহয়, নইলে দেখছে সে কি তার বাড়ির উঠোনে। উকিলদ্দির হাতে রূপোর গয়না আর নূরবানুর চোখে খুশির ঝলকানি। কত না জানি ঠাট্টা বটকেরা, কত না জানি হাসির বুজরুকি, রং সং আমোদ বিনোদ। এই গয়নাতে কত না জানি যোগ সাজসের শর্ত। মাথায় খুন চেপে গেল কুরমানের। চারপাশে চেয়ে দেখল সে অসহায়ের মতো। দেখল ধানের আটির সঙ্গে কাঁচি সে ফেলে এসেছে মাঠেই। এখানে কেন? ধানাই বানাই করতে লাগলো উকিলদ্দি। শেষকালে বললে, লক্ষ্মীবিলাস ধান কাটতে গিয়েছিস কিনা দেখতে এসেছিলাম, তা মাঠে না গিয়ে আমার বাড়ির অন্দরে কেন? বেশ করেছি, সমস্ত জায়গা জমি সদর অন্দর আমার, আমার যেখানে খুশি আমি যাব আসবো। কুরমান হঠাৎ উকিলদ্দির দাড়ি চেপে ধরল, লাগলো ঝটাপটি ধস্তাধস্তি। উকিলদ্দির হাতে যে লাঠি ছিল দেখেনি কুরমান। তাছাড়া কুরমান আধ পেটা খাওয়া চাষা, জোর জেল্লা নেই শরীরে, সেটাও সে বিচার করে দেখেনি। উকিলদ্দি তাকে ধাক্কা মেরে ফেলে তো দিলই, তুলে নিল লাঠি গাছটা। কুরমানকে দেখেই ঘরের মধ্যে লুকিয়েছিল নূরবানু। এখন মার মুখো লাঠি দেখে বেরিয়ে এলো সে হন্তদন্ত হয়ে। শিকারী পাখির মতো ঝাঁপিয়ে পড়ল উকিলদ্দির উপর। লাঠিটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো জোর করে, মুঠো আলগা করতে পারে না, শুধু শুরু হয় লটপাট। কি চোখে দেখলো ব্যাপারটা কে জানে। কুরমানের রক্তের মধ্যে ঝড় বয়ে গেল। এক ঝটকায় টেনে আনতে গেল নূরবানুকে চুলের ঝুঁটি ধরে। তুই তুই কেন বেরিয়ে এসেছিলি পর্দার বাইরে? কেন পরপুরুষের সঙ্গে জাপটাজাপটি করতে শুরু করে দিয়েছিস? উকিলদ্দিকে রেখে মারতে লাগলো সে নূরবানুকে। আর যেমনই এলো এগিয়ে, হাতের নাগালের মধ্যে অমনি উকিলদ্দির লাঠি পড়ল কুরমানের মাথায়। মনে হলো নূরবানুই যেন লাঠি মারল। মনে হলো কুরমানের মারের থেকে উকিলদ্দির বাজবার জন্যই এই জোটপাট। উকিলদ্দির গায়ে পড়ে তাই এত সাধ্য সাধনা। কুরমান দিশে হারার মতো চেঁচিয়ে উঠল, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাইন। ব্যাস, উথাল পাথাল বন্ধ হয়ে গেল মুহূর্তে। সব নিশ্চুপ, নিঃশেষ হয়ে গেল। রাগ ভুলে মাথায় হাত দিয়ে বসে পড়ল কুরমান। হাজার লাঠি পড়লেও এমন চোট লাগতো না। আধার দেখতে লাগলো চারদিকে। নূরবানুর সেই রাগ রাঙা মুখ ফুসমন্তরের ছায়ের মতো সাদা হয়ে গেল। ফকির ফতুরের মতো তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। আর মাটি থেকে লাঠিটা তুলে নিয়ে চাপা সুখে হাসতে লাগলো উকিলদ্দি। লোক জমতে শুরু করলো আস্তে আস্তে। কুরমান গা ঝাড়া দিয়ে উঠে পড়ল, বললে, নূরবানু, ও কিছু হয়নি, চলে যা ঘরের মধ্যে।
সত্যি যেন কিছু হয়নি। এমনভাবেই আঁচল গুটিয়ে চলে গেল সে ঘরের মধ্যে, ঘরের বউয়ের মতো। কিন্তু কিছু হয়নি বললেই তো আর হয় না। আস্তে আস্তে বসে গেল 10 সালিশ। তালাক দেওয়া স্ত্রী এখন আলগা আলগোছ মেয়ে লোক। তার উপর আর পূর্ব স্বামীর এখতিয়ার নেই। এক কথায় অমনি আর তাকে সে ঘরে তুলতে পারে না। বিয়ে ফস্ত হয়ে গেছে, অমনি আর তাকে নেওয়া যায় না ফিরতি। অমন হারামি সমাজ বরদাস্ত করতে পারে না। উকিলতি দাঁত বার করে হাসতে লাগলো। রাগের মাথায় ফস করে কথা বেরিয়ে গেছে মুখ থেকে, অমনি আমার স্ত্রী পর হয়ে যাবে? কুরমান কেঁদে উঠল। পর বলে পর, এপার থেকে ওপার একবার যখন বিয়ে ছাড়ার ফারখত জারি করেছেন, তখন আর উপায় নেই। ঘুড়ি কাটা পড়লে নাটাই গুটিয়ে কি ঘুড়িকে ধরে আনা যায়? মুখের কথাটাই তাহলে বড় হবে, মনটা দেখবে না কেউ? মুখের জবানের দাম কি কম? রং তামাশা করে বললেও তো তালাক তালাক। আর এ তো জল জীবন্ত রাগের কথা, গলা দরাজ করে দিনে দুপুরে তালাক দেওয়া, আর দস্তুর মতো সাক্ষী রেখে। ফোড়ন দিল উকিলতি। এখন উপায়? নূরবানুকে আমি ফিরে পাবো না। এক উপায় আছে। 10 সালিশ বসলো ফরমান দিতে। ইদ্যতরে পর কেউ যদি নূরবানুকে বিয়ে করে তালাক দেয়, তবেই ফের কুরমান নিকে করতে পারবে তাকে। এছাড়া আর কুরমানের পথ নেই। কে বিয়ে করবে? কুরমানকে ফিরিয়ে দেবার জন্য কে বিয়ে করবে নূরবানুকে? আর কে? দাড়িতে হাত বুলোতে বুলোতে উকিলতি বলল, আমি বিয়ে করব। কিন্তু বিয়ে করেই তক্ষণি তালাক দিতে হবে। কথার খেলাপ করলে চলবে না। 10 সালিশের হুকুম মানতেই হবে। এর মধ্যে আছে খাদেম ইমাম, মোল্লা মুন্সি, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, মানি গুণী লোক সব। এদেরকে অমান্য করা যাবে না। একটু যেন বল পেল কুরমান। কিন্তু তার বাড়িতে থাকতে পারবে না আর নূরবানু। বিরানা পর পুরুষের ঘরে কি করে থাকতে পারে সমর্থ বয়সের মেয়ে ছেলে? পাশ গায়ে তার এক চাচা আছে, বেচারি নাচার। সেখানেই সে থাকবে ইদ্যতের 3 মাস। এক কাপড়ে কাঁদতে কাঁদতে চলে গেল নূরবানু। যেন কুরমানকে গোড় দেওয়া হয়েছে, পুঁতে রেখেছে মাটির নিচে। তাছাড়া আর কি? কুরমানের হাতের নাগালের মধ্যে দিয়ে চলে গেল, তবুও হাত বাড়িয়ে তাকে সে ধরে রাখতে পারল না। সামান্য কটা মুখের কথা অমনি করে সব নাস্তানাবুদ করে দিতে পারে, এ কে জানতো? কুরমানের নিজের রাগ নিজেকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে এখন। দাউল হয়ে কুরমান চলে গেল দক্ষিণে। নূরবানু ছাড়া তার আর ঘর দুয়ার কি? ঘরের উইয়ে খাওয়া পাট খড়ির বেড়া ভেঙে ভেঙে পড়ছে, তেমনি ভেঙে ভেঙে পড়ছে তার বুকের পাঁজর। চলে গেছে দক্ষিণে, কিন্তু মন কেবল উত্তরে ভেসে ভেসে বেড়ায়। ধান কাটা সারা হয়ে গেছে, নিজের গায়ে ফিরে আসে কুরমান। গায়ের হালত ধরে নিজের বাড়িতে। ঘরের ঝাঁপ খোলে, কিন্তু কোথায় নূরবানু? চৈতি মাঠের মতো বুকের ভেতরটা খাঁ খাঁ করে। কিন্তু রাত করে একদিন লুকিয়ে আসে নূরবানু, যেন একটা অন্যায় করেছে, এমনই তার চেহারা। কুরমানের থেকে অনেক দূরে সরে বসে আঁচলের চোখ চাপা দিয়ে কাঁদে। কুরমান বুঝি ঝাঁপিয়ে ধরতে চায় নূরবানুকে। ইচ্ছে করে কোলের কাছে বসিয়ে হাত দিয়ে চোখের জল মুছিয়ে দেয়। নূরবানু বলে, না, এখনো হালাল হইনি, ইদ্যত কাবার হয়নি, হয়নি ফিরতি বিয়ে, ফিরতি তালাক। বলে, তোমাকে শুধু একবার দেখতে এলাম, বড় মন কেমন করে। বড় কাহিল হয়ে গেছে নূরবানু, বড় মন মরা।
গায়ের রং তামাটে হয়ে গেছে, জোর জুলুস মুছে গেছে গা থেকে। এটা ওটা একটু আধটু গোছগাছ করে দেয় নূরবানু, ঘরের মধ্যে নড়ে চড়ে। তোকে কি আর ফিরে পাবো নুরু? নিশ্চয়ই পাবে। 10 সালিশের বৈঠকে চুক্তি হয়েছে, কড়ায় ক্রান্তিতে সব আদায় উসুল হয়ে যাবে। চোখ বুঝে এক ডুবে মাঝখানের এই কয়েকটা দিন শুধু কাটিয়ে দেওয়া। আমার কি মনে হয় জানিস, ও তোকে আর ছাড়বে না। একবার কলমা পড়া হয়ে গেলেই ওর মুখে কুলু পেটে দেবে, বলবে দেব না তালাক। ইস! নূরবানু ফনা তুলে ফোঁস করে উঠল। 10 সালিশ ওকে ছাড়বে কেন? না ছাড়লেই বা কি, ও স্পষ্ট গড় কবুল করবে। এ নিয়ে তো আর আদালত চলবে না। বলবে কার সাধ্য জোর করে আমাকে দিয়ে তালাক দেওয়ায়। ইস! করুক দেখি তো এমন বেইমানি। আবার ফোঁস করে ওঠে নূরবানু। বেতমিজকে তখনই বিষ খাইয়ে শেষ করব। ওর বিষয়ের অংশ নিয়ে এসে শাদি করব তোমাকে। নূরবানুর চোখে কত বিশ্বাস আর স্নেহ। গাটা তেতো তেতো করছে, জ্বর হবে বোধহয়। গায়ে হাত দিতে যাচ্ছিল নূরবানু, হাতটা গুটিয়ে নিল ঝট করে। অমন সোনার অঙ্গ স্পর্শ করার তার অধিকার নেই। এক একদিন গহীন রাতে কুরমান যায় নূরবানুর ঘরের দরজায়। নূরবানুর চোখে ঘুম নেই, বেড়ার ফাঁকে চোখ দিয়ে বসে থাকে। বলে, কেন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ? লোকে যে চোর বলবে, চৌকিদার দেখলে চালান দেবে। কবে আসবি? দফাদার লোক নিয়ে এসেছিল, আসছে জুম্মাবার কলমা পড়বে, তারপরেই তালাক আদায় করে নেব ঠিক। তুমি এখন বাড়ি যাও। কোথায় বাড়ি? কুরমানের ইচ্ছা করে পাখিটাকে বুকের উমে করে উড়াল দিয়ে চলে যায় অন্য কোথাও। কোথায় তা কে জানে। যেখানে এত প্যাচ ঘোচ নেই, যেখানে শুধু দেদার মাঠ, দেদার আসমান। শিগগির বাড়ি যাও। কুরমান চোর, কুরমান পরপুরুষ। জুম্মাবারে বিয়ে হয়ে গেল, কিন্তু কই শনিবার তো তালাক নিয়ে চলে এলো না নূরবানু। যা সে ভেবে রেখেছে তাই হবে। একবার হাতের মুঠোর মধ্যে পেয়ে উকিলদ্দি আর ছেড়ে দেবে না নূরবানুকে। গলা টিপে ধরলেও তার মুখ থেকে আর বার করানো যাবে না ওই 3 অক্ষরের 3 কথা। বলবে মরণ ছাড়া আর কারুর সাধ্যি নেই আমাদের বিচ্ছেদ ঘটায়। কুরমান খোঁজ নিতে গেল, দাবিদারের মতো নয়, দেনাদারের মতো। উকিলদ্দি বললে, আমার কোনো কসুর নেই, বিয়ে হয়েছে তবু নূরবানু এখনো স্ত্রী হচ্ছে না। স্ত্রী না হলে তালাক হয় কি করে? যত সব ফাঁকি ঝুঁকি কথা। তার আসল মতলব হচ্ছে নূরবানুকে রেখে দেবে কবজার মধ্যে, অষ্টঘড়ির বাদী করে। কুরমান 10 সালিশ বসালো, জানালো তার ফরিয়াদ। ডাকো উকিলদ্দিকে, জবাব কি তার? কেন এখনো ছাড়ছে না নূরবানুকে? কেন এজাহার খেলাপ করছে? উকিলদ্দি বললে, বিয়েই এখনো সিদ্ধ হয়নি, ফলন তো পাকন তো হয়নি, এখনো মাটির গাঁথনিই আছে, হয়নি পাকাপোক্ত। বিয়ে হয়েছে অথচ এড়িয়ে এড়িয়ে চলছে নূরবানু। ধরা ছোঁয়া দিচ্ছে না, শুতে আসছে না, দরজায় খিল দিয়ে ভেবেছে কলমা পড়ার পরেই বুঝিও তালাকের কাবিল হলো। তাই রয়েছে অমন কাঠ হয়ে, বিমুখ হয়ে। অমনি যদি থাকে তবে কাটান ছিড়েন হতে পারে কি করে শুনি? সত্যিই তো 10 সালিশ রায় দিল, স্বামীর সঙ্গে এক রাত্রিও যদি সংসার না করে তবে বিয়ে জায়েজ হয় কি করে? বিয়ে পোক্ত না হলে তালাক চলে না, হালাল হওয়া চলে না নূরবানুর। উপায় নেই, হালাল হতে হবে নূরবানুকে, তালাক মেনে নিতে হবে ভিক্ষুকের মতো। ঘরে ঢুকে দরজায় খিল দিল নূরবানু। পরদিন ভোরে পাখি পাখলা ডাকার সঙ্গে সঙ্গে উকিলদ্দি নূরবানুকে তালাক দিল।
বিকেলের রোদ উঠোনটুকু থেকে যায় যায় করছে। নূরবানু চলে এলো কুরমানের বাড়িতে। কুরমান বসে আছে দাওয়ার উপর, হাতের মধ্যে হুকো ধরা, কিন্তু কলকেতে আগুন নেই। কখন যে নিভে গেছে কে জানে। চেয়ে আছে সোনা মাঠের মতো চাউনি, গায়ের বাঁধন সব ঢিলে হয়ে গেছে, ধস ভেঙে পড়েছে জীবনের। ভাঙন নদীর পাড়ে ছাড়া বাড়ির মতো চেহারা, যেন চিনি অথচ চিনি না। এমনই চোখে কুরমান তাকালো নূরবানুর দিকে। তার চোখে গত রাতের সুরমা টানা, ঠোঁটে পান খাওয়ার শুকনো দাগ, সমস্ত গায়ে যেন ফুর্তির আতর মাখা, পরনে একটা জাম রঙের নতুন শাড়ি, পরতে পরতে যেন খুশির জলের স্রোত। সে বড় ঘোলা জল, লেগেছে কাদা মাটির ময়লা, পচা দামের জঞ্জাল, মরার মাংসের গন্ধ। সে জলে আর স্নান করা যায় না। ইদ্যত আমি এখানেই কারবার করব, দিন হলেই মোল্লা ডেকে কলমা পড়িয়ে নাও তাড়াতাড়ি। নূরবানু ঘরের দিকে পা বাড়ালো। নেবা হুকোয় টান মারতে মারতে কুরমান বলল, না, আমার নিকে সাধিতে আর মন নেই, তুই ফিরে যা দফাদারের বাড়িতে। শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর শেয়ার করে আপনার কাছের মানুষ বা বন্ধুটিকেও শোনাতে পারেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাতেও যেন ভুলবেন না। আজ তবে চলি। বাংলা সাহিত্যের আরও একটা নতুন সৃষ্টি নিয়ে আগামী দিনে আবারও হাজির হব আপনাদের আনন্দ দিতে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা।